আচ্ছা, আজকে আমরা উদাহরণের যে প্রশ্ন আছে তার সমাধান করবো। দেখো নিচে শতকরা, সবাই খেয়াল করো, 64 পৃষ্ঠার নিচে 1 নম্বর, নিচে শতকরা ভগ্নাংশগুলোকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। নিচের ভগ্নাংশগুলোকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। প্রথম যে সমস্যাটা আছে সেটা হচ্ছে এই যে শতকরা 60%, শতকরা 60। আচ্ছা, এখন আমরা এর আগেই শিখেছি যে শতকরা এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর কত 100। আবার বলো, শতকরা এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। এখন এই যে পাশে শতকরা চিহ্ন আছে, কি আছে? শতকরা চিহ্ন আছে। এই শতকরা চিহ্ন আমরা উঠাই দেব, ঠিক আছে? উঠাই দেব। উঠাই দিয়ে কি করব? উঠাই দিয়ে দেখো সবাই দেখতে পাচ্ছ, আমরা এখানে যে ভগ্নাংশটা আছে এটা লব, এটা হর। লব এবং হর। লব কত? লব কিন্তু এখানে যে 60 ছিল সেই 60ই আছে। আর হর কত? 100। আমরা এই জায়গাটা এখানে লিখছিলাম প্রতি ক্ষেত্রে যার হর 100। প্রতি ক্ষেত্রে যার হর 100। যখনই এই শতকরা চিহ্ন থাকবে, সেই শতকরা চিহ্ন যদি আমরা উঠাই দিই তাহলে অবশ্যই তার বদলে নিচে আমাদেরকে 100 বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে শতকরা 60 আছে, শতকরা চিহ্নটা আমরা উঠাই দিলাম, দিয়ে আমরা নিচে কত বসালাম? এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ হয়ে যাবে। এর আরো লঘিষ্ঠ আকার করা যায়, তোমরা এটা আগেই শিখেছো, তাই না? ক্লাস 4 শিখেছো লঘিষ্ঠ আকার করা যায়। আমরা লঘিষ্ঠ আকারে আজকে যাবো না, আমরা শুধুমাত্র এই যে শতকরা 60 এর থেকে সাধারণ ভগ্নাংশের যে রূপ লব এবং হর এটা আমরা তৈরি করবো। তোমরা কি বুঝতে পারলে? এখন এই যে 60 বাই নিচে 100, তাই না? 60 ভাগ 100 অথবা 100 ভাগের 60 ভাগ। এখন এইটা উঠায় আমরা আবার কি লিখতে পারি? এইটা উঠায় কিন্তু আমরা একই রকম ভাবে লিখতে পারি। দেখো 60 ভাগ 100, প্রতি ক্ষেত্রে কত ছিল? হর 100। যখনই 100 থাকবে তখনই আমরা 100 উঠাই দিয়ে কিন্তু পাশে আবার এই শতকরা চিহ্ন নিয়ে আসতে পারি। প্রথমে খেয়াল করো, 60 এর পাশে শতকরা চিহ্ন ছিল, আমরা সেই শতকরা চিহ্ন উঠাই দিলাম, দিয়ে নিচে কত নিয়ে আসলাম? 100। সবাই বলো আমার সঙ্গে, কত আসলো? 100। আবার পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমরা 100 উঠাই দিয়ে পাশে আবার শতকরা চিহ্ন নিয়ে আসতে পারি। এটা এবং এটা তো একই, তাই না? এটা এবং এটা কিন্তু একই চেহারা, ভিন্ন কি ভিন্ন ভিন্ন রূপ, তাই তো? চেহারা রূপ কি আলাদা? আচ্ছা, তোমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এইটাকে আমরা যদি আমরা এটাকে এবার কিসে প্রকাশ করব? এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কিসে প্রকাশ করব? দশমিক ভগ্নাংশে। দেখো এটার পরে হচ্ছে এটা বসবে। দেখো এখানে শতকরা চিহ্ন ছিল, শতকরা চিহ্ন আমরা উঠে দিলাম, দিয়ে আমরা নিচে হর কত বানালাম? 100 বানালাম। এইবার নিচে কত আছে? 100, ঠিক আছে? দেখো কয়টা শূন্য? একের পরে কয়টা শূন্য? 100তে সবসময় আমরা জানি যে একের পরে দুইটা শূন্য থাকে। কয়টা শূন্য থাকে? দুইটা শূন্য থাকে। সেই
দুইটা শূন্য থাকলে যে কটা শূন্য থাকবে দশমিক এখন মনে করো নেই, শেষে আছে। এখানে কোনো দশমিক নেই, আছে কি নেই, তাহলে আমরা মনে করবো সবার শেষে আছে। এখানে যে কয়টা শূন্য থাকবে দশমিক বিন্দু ঠিক সেই কয় ঘর আগে যাবে। তাহলে কটা শূন্য? দুটো। তাহলে কয় ঘর আগে যাবে? দেখো এই যে দুই ঘর, দুই ঘর আগে মানে আমরা এখানে কিভাবে বুঝবো দুই ঘর? দেখো এই যে এখানে কটা শূন্য? দুইটা। তাহলে আমাদের যাবে হচ্ছে দুই ঘর এখানে। তার মানে কি এই যে 60-এর আগে, 60-এর আগে, তাই তো? আর এই যে আমরা শূন্যটা কোথা থেকে পেলাম? এককের ঘরে এখন কোনো কিছু নেই, এটা একক দশক। আর এটা কি, এটা কি বিন্দু বলে? দশমিক বিন্দু। এটাকে বলে দশমিক বিন্দু, তাই না? আচ্ছা, আর এই যে 6 শূন্য। দেখো এই নিচে যে একেবারে সবার শেষে যে শূন্য আছে সেই শূন্যটা কিন্তু আমরা না বসালেও পারি, কিন্তু আমরা বসালাম কেন? আমাদের হিসাবটা ঠিক রাখার জন্য। এই যে শূন্য, দশমিকের পরে, দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক থেকে তারপরে যদি শূন্য থাকে বা একেবারে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকে না। এখানে এই শূন্যের কোনো মূল্য নেই, কিন্তু আমরা শুধুমাত্র হিসাবটা ঠিক রাখার জন্য, যেহেতু এখানে দুটো শূন্য, আমরা দুই ঘর আগে বসাবো, এই দুই ঘর আগে হিসাব করার জন্য আমরা এখানে বসাই দেবো। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছো? তাইলে আমরা কি পাচ্ছি? এটাকে আমরা পড়বো কিভাবে? 0.60 আমরা কি বলবো 0.60 বলবো না? দশমিকের পরে যে কয়টা আমরা আগে কিন্তু জানি, দশমিক ভগ্নাংশের সমস্যার সমাধান করার সময় আমরা জেনেছি যে দশমিকের পরে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বলতে হয়, উচ্চারণ করতে হয়। এটা কি দশমাংশ, এটা শতাংশ। তাহলে 0.60। সবাইকে আমরা বুঝতে পারলাম? আচ্ছা, ওকে, ধন্যবাদ।